হলো হঠাৎ তোমার? এইভাবে পাগলের মতো হাসছো কেন? হাসবো না তো কি করব? তোমার কথাটা শুনে আমার হাসি পাচ্ছে। তুমি কি মনে করছো তুমি আমাকে নতুন করে সেদিনের মতো কথাগুলো বলে আবার আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করবে আর আমি তোমার কথাগুলো বিশ্বাস করে ফেলবো? একবার বিশ্বাস করে অনেক কষ্ট পাইছি, কিন্তু আর না, তাই এসব কথাগুলো বলে আমাকে কোনো লাভ হবে না। হৃদয়, সত্যি বলছি, আমি তোমার সাথে খারাপ কিছু করার উদ্দেশ্যে কথাগুলো বলছি না। আমি যা বলছি সব মন থেকে বলছি, বিশ্বাস করো। তাই নাকি? তা এতদিন কোথায় ছিল আপনার এসব কথা, যখন আমার সাথে অন্যভাবে চরিত্রহীন ঠকবাজ বলে সবার সামনে অপমান করতেন? তখন কি আপনার মনে হয়নি আমাদের মধ্যে যা হয়েছে সব কিছু ঠিক নেওয়া উচিত? আমার কথা শেষ হওয়ার পরে নিধি যা বলল তা শুনে অবাক না হয়ে পারলাম না। সাথে নিধির উপর রাগ উঠে গেল। নিধির বলা কথাগুলো হলো, কারণ আমি এতদিন সত্যিটা জানতাম না, তাই তো তোমার সাথে সত্যটা না জেনে এতদিন অন্যায় করেছি। এখন যখন সত্যটা জানতে পারলাম, তাই আমি আমার করা ভুলগুলো শুধরে নিতে চাই। নিধির কি সত্যি জানতো না, যার জন্য আজকে এইভাবে আমার কাছে মাফ চাইতেছে? মাথায় তো কিছুই ঢুকছে না। নিধিকে জিজ্ঞেস করলাম, কি সত্যি জানতে পেরেছো তুমি? সেদিন আসপিয়ার দেখানো সেই ছবিটার আসল কাহিনী কি, আর কেন আসপিয়া তোমার নামে মিথ্যা নাটক সাজিয়ে আমাকে বলে আমাদের রিলেশনটা নষ্ট করেছে, সব সত্যি আমি জেনে গেছি। তাই এখন আমি তোমাকে আর হারাতে চাই না। এবার ওই বাজে আসপিয়ার মেয়েটার কথা শুনে তোমার থেকে অনেক দূরে থাকতে হয়েছে। দ্বিতীয়বার কিন্তু আমি আর সেই ভুল আর করতে চাই না। আমি বাবাকে বলে খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা করতে বলবো। কথাগুলো বলে নিধি এসে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরলো। আর আমি ভাবতেছি নিধি কিভাবে সত্যিটা জানতে পারলো, আর আসফিয়ার খোঁজও পেল কোথায়? সেটা না হয় বাদ দিলাম, কিন্তু আসফিয়া এত সহজে মুখ দিয়ে সত্যিটা বের করলো কিভাবে? না, আমার মাথা কাজ করছে না। সবাই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, এমনি মাথা কাজ করছে না। তার উপর নিধি আমাকে জড়িয়ে ধরে আছে। নিধিকে এখন আমার অসহ্য লাগছে। নিধি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বলতেছে। এটা দেখে আমার মাথায় গরম হয়ে যায়। নিধিকে বুক থেকে এক ঝাটকা দিয়ে সরিয়ে দিলাম, আর আবারও ঠাস করে দুইটা চড় মেরে দিলাম। চড় খাওয়ার পর কান্না করতে করতে নিধি বলল, চর মেরেছো মারো, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি যে তোমার কাছে অনেক বড় অপরাধী হয়ে গেছি। নিধির কথাগুলো শুনছিলাম, কিন্তু হঠাৎ চোখ গেল নিধির গালে। দেখতে পেলাম চড় মরার কারণে নিধির ফর্সা গালে হাতের 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। আমি সেদিকে খেয়াল না দিয়ে নিধিকে বললাম, কথায় কথায় আমাকে টাচ করছো কেন? করব, 100 বার করব, কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে টাচ করেছি। আমি তোমাকে ভালোবাসি না, তাই আমার সাথে যদি এরকম করো তাহলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। হৃদয়, এইটা করিও না। ঠিক আছে, তুমি যখন চাচ্ছ না, আমি তোমাকে টাচ করব না, তবু আমার চোখের সামনে থেকে দূরে যেও না। ঠিক আছে, যাব না, কিন্তু আমি বাকি সব কলিগদের মতো থাকবো, আর আপনার আর আমার মধ্যে কলিগ বসের মতো সম্পর্ক থাকবে, এর চেয়ে বেশি কিছু না। ঠিক আছে, তাই হবে। এখন আমি আসি, আমার কাজ পড়ে আছে। এখন তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি আর কিছুক্ষণ আমার সাথে থাকো। কেন? না মানে, তোমার সাথে অনেক দিন হলো ভালো করে কথা বলা হয় না, তাই ভাবলাম দুজনে কিছুক্ষণ গল্প করি। আপনি আমার গার্লফ্রেন্ড না যে আপনার সাথে বসে প্রেমালাপ করব। আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম আপনাকে যে আমাদের বস কর্মচারী সম্পর্ক থাকবে, কিন্তু এখন তো দেখছি বলার পরপর শুরু করে দিয়েছেন। সরি, আর বলবো না। হ্যাঁ, পরের বার কথাটা মাথায় রাখবেন। আসি এখন। সেখান থেকে সোজা নিজের ডেস্কে এসে বসে পড়লাম। এসে ভাবতে লাগলাম, দিদি হঠাৎ করে সত্যিটা জানলো কি করে? সেদিন আমার আশেপাশে কেউ ছিল না যে আসফিয়া আর আমার ঘটনা কেউ দেখছে। কার সাহায্য নিধি সত্যিটা জানলো? আরেকটা জিনিস আমাকে ভাবাচ্ছে, নিধি সত্যিটার জানার পর থেকে পাগলের মতো ব্যবহার করছে মাফ করে দেওয়ার জন্য, কিন্তু আমি তো মাফ করব না। এতদিন নিধির করা আমার উপর সব অত্যাচার কখনো ভুলতে পারবো না। নিধি তো এখন আমার উপর আগের মতো দুর্বল হয়ে পড়েছে, তাই এটাই সুযোগ আমার সাথে এতদিন অন্যায় করার প্রতিশোধ নেওয়ার। আজ থেকে শুরু তোমার মিস নিধি। আমি এত সহজে তোমাকে মাফ করব না। আমি তোমাকে বুঝিয়ে দিব তোমার দেওয়া আঘাতে আমার কতটা কষ্ট হয়েছে। আমি সব কিছু মুখ বুজে সহ্য করেছি। এবার তোমার কষ্ট পাওয়ার পালা। মিস নিধি, তোমাকে তো আমি গায়ে হাত তুলে কষ্ট দিব না, তোমাকে তো আমি অন্যভাবে শাস্তি দিব। সেটা তোমার চোখের সামনে থেকে, আর সেটা তোমাকে মুখ বুঝে সহ্য করতে হবে। না পারবে নিজে কিছু করতে, না পারবে আমাকে কিছু বলতে। তৈরি থেকো এসব কিছু সহ্য করার জন্য। অপেক্ষা করো,
মনে মনে এসব কিছুই ভাবছিলাম। পরক্ষণে মনে পড়লো নীলার কথা। মেয়েটা হয়তো আমি এই 7 দিন কল করিনি, তাই হয়তো রাগ করে আছে। নীলার ডেস্কের দিকে তাকিয়ে দেখলাম ফাঁকা, তার মানে নীলা এখনও আসেনি। এখন প্রায় 11টা বাজে। অফিসের সময় থেকে 1 ঘন্টা লেট। মনে হয় আজকে আসবে না। আবির, আসিফ ভাই তাদের কাজ নিয়ে ব্যস্ত। তারা এখনও দেখেনি যে আমি অফিসে এসেছি, দেখবেই বা কী করে। অফিসে আসতে না আসতে নিধি ডেকে নিয়ে গেল, তাই আর কি করার কাজ মন দিলাম। ঘন্টা মতো কাজ করা শেষ হয়ে গেছে, হাতে আর কোনো কাজ নাই, তাই ভাবলাম একটু এফবিতে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, মোবাইল বের করে নিউজ ফিডে ঘোরাঘুরি করছি মন দিয়ে। এমন সময় হঠাৎ কেউ একজন বলে উঠল, এই যে মিস্টার, কি করছেন? মন দিয়ে মোবাইল দেখছি। তখনই এইটা শুনতে পেলাম। কথাটা শোনার পর মোবাইল থেকে চোখটা সরিয়ে কথাটা বলা মানুষটাকে দেখার জন্য সামনে চোখ তুলে তাকালাম। তাকানোর পর তো অবাক না হয়ে পারলাম না। কথাটা আমার সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে বলল। কথাটা ঠিক কাকে বলেছে বুঝতে পারলাম না, কারণ আমার মন মোবাইলের দিকে ছিল। তাই একবার এদিক সেদিক তাকিয়ে বললাম, জি আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই তো বললাম। এখানে আমার সামনে তো আপনি ছাড়া আর কেউ নাই, আর কারোর থাকার কথাও না, কারণ আপনার পাশে আর কোনো ডেস্ক নেই। তার মানে আপনাকেই বললাম। হ্যাঁ তাই তো, আমার পাশে তো সত্যি সত্যি আর কারো টেক্সট নাই। আর মেয়েটাকে তো চিনতে পারলাম না, আগে কখনো তো অফিসে দেখতে পাইনি। মেয়েটিকে বললাম, জি বলেন কি বলবেন। আর আপনার তো আগে কখনো দেখিনি। দেখবেন কি করে, আমি তো নতুন জয়েন করেছি, মাত্র 4 দিন হলো। আর আপনাকে তো এই কয়েকদিনে দেখতে পেলাম না, আজকেই প্রথম দেখলাম আপনাকে। আসলে আমি এতদিন অসুস্থ ছিলাম, তাই অফিসে আসিনি, তাই দেখতে পাই নাই। ওহো, তাই বলেন। আসল কথাটা বলি, যার জন্য আপনাকে ডিস্টার্ব করলাম। আরে আরে সমস্যা নেই, বলেন, আমি এখন ফ্রি আছি। আসলে আমি একটা সাহায্যের জন্য এসেছি। এই ফাইলটার একটা জায়গা বুঝতে পারছি না, যদি আপনি আমাকে একটু বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। সবাই যার যার কাজে ব্যস্ত, আমি খেয়াল করছিলাম আপনি মোবাইল দেখতেছেন, তাই ভাবলাম আপনাকেই বলা যায়, তাই আপনার কাছে আসলাম। যদি কিছু মনে না করেন, যদি আপনি একটু কষ্ট করে বুঝিয়ে দিতেন তাহলে অনেক উপকার হতো। আসলে নতুন তো, তাই একটু বুঝতে কষ্ট হচ্ছে। আরে সমস্যা নাই, আমাকে বলেন কোন জায়গায় বুঝতে পারছেন না, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি। আমিও সেম আপনার মতোই যখন এসেছিলাম তখন বুঝতে পারতাম না, আস্তে আস্তে সব কিছু বুঝতে পেরেছি, তাই আপনিও পারবেন। এখন আমাকে বলেন আপনার কোন জায়গায় সমস্যা, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। তারপর মেয়েটা আমার পাশে গা ঘেঁষে বসে ফাইলটা দিয়ে সমস্যাটা কোথায় দেখালো। তারপর আমি ফাইলটা দেখে মেয়েটাকে বোঝাতে লাগলাম। পরে বোঝানো শেষ করা হলে মেয়েটাকে বুঝতে পেরে আমাকে বলল, বাহ, আপনি খুব ভালো করে আমাকে কাজটা বুঝিয়ে দিলেন, একদম মাথায় সেট হয়ে গেল। এখন তো আমি নিজেই করতে পারবো এটা। অনেক ধন্যবাদ আপনাকে। মেয়েটার কথা শুনে মুচকি হাসি দিয়ে বললাম, এতে না বোঝার কি আছে, এটা অনেক সহজ কাজ। আপনি নতুন তাই বুঝতে অসুবিধা হলো, এখানে বুঝিয়ে দিলাম। আপনার মাথায় ঢুকেছে? আপনি যেভাবে বোঝালেন সেটা আমার জায়গায় অন্য কেউ হলেও বুঝে নিত সহজে। আমি সেম বুঝে ফেলেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার পরিচয়টা তো দিলেন না এখনো। আমি নয়নউদ্দিন হৃদয়, বাবা মায়ের একমাত্র ছেলে। আপনি? আমি মারিয়া জান সিমি, বাবা মায়ের ছোট মেয়ে। আমার একটা বড় বোন আছে, আপুর বিয়ে হয়ে গেছে। ওহ ভালো তো। আপনি আবার এত বড় উপকার করলেন, তার জন্য আপনাকে 1 কাপ কফির অফার তো করতেই পারি। আরে এটা তো সামান্য একটা কাজ, সমস্যা নাই, আমাকে কফির অফার করতে হবে না। আরে বন্ধু মনে করে বলছি, আমার সাথে কি কফি খাওয়ার সময় হবে আপনার? যদি আমার প্রস্তাবে রাজি না হন তাহলে মনে করবো আপনি আমাকে বন্ধু মনে করেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। কখন যেতে হবে বলেন? এখন পসিবল না, অফিস শেষ করে যাক। ঠিক আছে তাই হবে। ধন্যবাদ, লেটস বি ফ্রেন্ড। ইয়া শিওর। আমিও হাত বাড়িয়ে দিলাম। আমি হাত বাড়িয়ে দেওয়ার সাথে সাথে সিমি আমার হাতটা ধরে তার মধ্যে আবদ্ধ করে নিল, কিন্তু এমনভাবে ধরেছে ছাড়ার কোনো নাম গন্ধই নাই। আমি হাতটা ছাড়ানোর জন্য চেষ্টা করতেছি, আর সিমি ততই আমার হাতটা শক্ত করে ধরে রাখছে। সিমির এরকম আচরণ আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এভাবে অনেকক্ষণ সিমি আমার হাত ধরে আমার চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কিছু একটা ভাঙার আওয়াজ, দুজনের হুঁশ ফিরল। আওয়াজটা কিছু একটা দেখার জন্য উঠে দাঁড়ালাম, আর দাঁড়ানোর পর যা দেখলাম তা দেখে সিমি খুব ভয় পেয়ে যায়। তারপর যা দেখলাম তা দেখে আমি তো অবাক, কারণ নিধি একটা গ্লাস মাটিতে ছুঁড়ে মেরেছে, আর আমার যে আওয়াজটা শুনলাম সেটা গ্লাস ভাঙারই আওয়াজ।
নিধির দিকে তাকিয়ে দেখি রাগী চোখে সিমির দিকে তাকিয়ে আছে। নিধি সিমিকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তুমি নিজের কাজ ফেলে হৃদয়ের সাথে কি করছো? ম্যাম, আসলে আমি এই ফাইলটার একটা জায়গা বুঝতে পারছি না, তাই হৃদয় ভাইয়ার কাছে হেল্প নিতে গিয়েছি। তাই নাকি? অফিসে এত মানুষ থাকতে তার হৃদয়কে তোমার চোখে পড়েছে, আর কাউকে তোমার চোখে দেখোনি? আসলে ম্যাম, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। আমি দেখলাম হৃদয় ভাইয়ার কাজ নেই, তাই ওর কাছে বুঝে নিতে গেলাম। তুমি কি মনে করেছো আমি কিছু বুঝি না? কাজ ফাঁকি দেওয়ার সব ধান্দা সব তোমার। অফিসে আসছো এখনো 2 দিন হয় নাই, এর মধ্যে কাজ ফাঁকি দেওয়া শুরু করেছো। আমি মানলাম সবাই ব্যস্ত অফিসে, তো আমি তো আছি, তাই না? তাহলে তুমি আমার কাছে না গিয়ে সোজা হৃদয়ের কাছে কেন যেতে হলো তোমায়? ব্যাপারটা কেমন হলো বলো তো? আসলে ম্যাম, আপনার কাছে গেলে হয়তো কিছু মনে করবেন, তাই যাইনি। এতে কিছু মনে করার কি আছে? আমি তোমার বস, তোমার যে কোনো সমস্যা হলে আমাকে জানানো দরকার। তাহলে তুমি কেন আমাকে না বললে না? সরি ম্যাম, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। ঠিক আছে, পরের বার কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আর হৃদয়ের আশেপাশে যেন তোমাকে না দেখি, মনে থাকবে তো? ম্যাডাম, সবকিছু ঠিক আছে, কিন্তু হৃদয়ের পাশে থাকলে কি সমস্যা? সেটা কি এখন তোমাকে বলতে হবে? ম্যাডাম, বললে ভালো হতো আর কি। তুমি কি এখন আমার মুখের উপর তর্ক করবে? আমি যখন বলেছি হৃদয়ের পাশে আসবে না মানে আসবে না, কথা কানে যায় না? ঠিক আছে। দুজনের কথাগুলো শুনতেছিলাম, কিন্তু নিধি যখন সিমির সাথে বেশি বাড়াবাড়ি করে ফেলতেছে তখন নিধিকে বললাম, নিধি, তুমি সিমির সাথে এরকম ব্যবহার করছো কেন? সিমি তো ভুল কিছু করেনি, শুধু কাজের ব্যাপারে কথা বলতে এসছে, তাই বলে তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো না। তুমি চুপ করো। তোমার সব মেয়েদের সাথে কথা বলতে হয় কেন? আর কাজের জন্য হোক অন্য কিছুর জন্য হোক, তুমি অফিসের কোনো মেয়ের সাথে কথা বলবে না। তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছো। আমি মেয়েদের সাথে কথা বলে তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা অনেক আছে। তুমি কোনো মেয়ের সাথে কথা বলবা না মানে বলবা না, ব্যাস। আর এই মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে, নিজের জায়গা গিয়ে কাজ করো। আর ভুল করেও হৃদয়ের পাশে আসবা না। হ্যাঁ, যাচ্ছি। সিমি আমার দিকে একবার তাকিয়ে নিজের জায়গায় চলে গেল। সিমি চলে যাওয়ার পর নিধিকে বললাম, কাজটা তুমি ভালো করলে না নিধি। আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকার আমি তোমাকে দেইনি। সো আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেখানে তুমি নাক না গলালে খুশি হব। আমার অধিকার আছে বলে তোমাকে এসব বলছি। চুপচাপ মেয়েদের সাথে আড্ডা বাদ দিয়ে কাজে মন দাও। আর ওই মেয়ের সাথে যেন তোমাকে দ্বিতীয়বার কথা বলতে না দেখি। তুমি একটু আমার ব্যাপারে বেশি বলে ফেলছো না? আমার যা মন চায়, যা ইচ্ছা হয় তাই করব। তোমার কথা শোনার মতো সময় আমার নাই। যদি বেশি অতিরিক্ত করে ফেলো তাহলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। আমার মনে হয় এটা তুমি চাও না। হ্যাঁ, এখন তো সেটা বলে ভয় দেখাবে। ঠিক আছে, আমিও দেখে নিব তোমার আশেপাশে কোন মেয়ে আসে কাজ করে। আমি আসি। তারপর নিধি আমার কোনো কথা না শুনে তার নিজের কেবিনে চলে গেল। অন্যদিকে সিমি ভাবতেছে, শাকচুন্নি ডাইনি, হৃদয়ের সাথে কথা বলে তোর কি সমস্যা? অফিসের বস হয়েছে তো কি হয়েছে? কত কষ্ট করে একটা কারণ বের করে হৃদয়ের সাথে লাইন মারছি, কিন্তু তার হলো কই? আমিও দেখে নেবো তুই কি করে আমাকে হৃদয়ের সাথে কথা বলা থেকে আটকাস। আমি তো হৃদয়ের সাথে কথা বলবোই। সিমি নিজের ডেস্কে বসে বসে নিধিকে গালি দিচ্ছে বিড়বিড় করে। আমি নিধি চলে যাওয়ার পর আবির ভাই আসিফ ভাইয়ের সাথে কথা বলতে গেলাম। তাদের সাথে ভালো মন্দ কিছুক্ষণ কথা বললাম। তারা অবশ্য জিজ্ঞেস করেছিল এতদিন অফিসে না আসার কারণ কি। আমি বলছি শরীর খারাপ ছিল তাই আসেনি। তাদের কাছে নীলার কথা জিজ্ঞেস করেছিলাম, নীলা কোথায়? তারাও নাকি জানে না কেন আসেনি। তারপর আরও কিছুক্ষণ কথা বলে তিনজন একসাথে লাঞ্চ করতে চলে গেলাম। পরে আবার নিজের জায়গায় এসে আসিফ ভাইয়ের কাজ করতে লাগলাম, কারণ আমার হাতে কোনো কাজ নাই। তাই আরেকটা জিনিস খেয়াল করলাম, আজকে নিধি আমাকে কোনো কাজের চাপ দিচ্ছে না। আমিও বসে থাকতে ভালো লাগছে না, তাই আসিফ ভাইকে সাহায্য করতেছি। কাজ করতে করতে ছুটির সময় হয়ে গেছে। আসিফ ভাই আবির ভাইকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করতে লাগলাম। এমন সময় সিমির আগমন। সিমি আমার পাশে এসে বলতে শুরু করলো, আপনি তো দেখছি খুব বড় মিথ্যাবাদী, কথা দিয়ে কথা রাখেন না। সিমির কথাটা কিছুক্ষণ বুঝলাম না, তাই জিজ্ঞেস করলাম, এটা কেন বললেন? আমি আবার কখন আপনাকে মিথ্যা বললাম? এখন তো বুঝতে পারবেন না, আমাকে তখন কি বলেছিলেন? কখন? আরে, অফিসে বললেন যে অফিস শেষ করে আমার সাথে কফি খেতে যাবেন। এখন তো আপনি কথা না রেখে বাসায় পালিয়ে যাচ্ছেন। ওহ সরি, আসলে আমার মনে ছিল না, একদম ভুলে গেছে কাজের চাপে। সেটা মনে থাকবে কেন? আমাকে তো বন্ধু মনে করেন না, তাই আর কি। আরে তেমন কিছুই না, সত্যি আমার একদম মনে ছিল না আপনার কথাটা। আচ্ছা ঠিক আছে, এখন তো আমরা যেতে পারি, তাই না?
এখন আসলে আজকে অনেক টায়ার্ড, আমার অন্য একদিন যাই। অন্য একদিনও আপনাকে যেতে হবে না। আমি এটা বুঝতে পারছি যে আপনি আমাকে সত্যিকারের বন্ধু মনে করেন না। ঠিক আছে, আপনাকে আর বিরক্ত করব না, আসি। আরে দাঁড়ান, আমি তো এমনি বললাম, রাগ করেন কেন? আচ্ছা ঠিক আছে, এখনই যাব। তাহলে চলেন, যা যাক। ঠিক আছে যাচ্ছি, বাট শুধু কফি খাইতে পারবো, এর চেয়ে বেশি কিছু আবদার করতে পারবেন না। আমার বাসায় কাজ আছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কথাটা বললাম সিমিকে। আমার তেমন কিছুই অসুবিধা মনে হচ্ছে না, যখন তখন আবার অন্য কিছু আবদার করে ফেলতে পারে। ওকে চলেন, হেঁটে যাবেন নাকি গাড়িতে যাবেন? আপনার ইচ্ছে। ঠিক আছে, আমরা হেঁটেই যাই। হাঁটতে আমার খুব ভালো লাগে। ওকে তাই হোক। তারপর দুজনে রাস্তায় হাঁটা শুরু করলাম। কেউ কোনো কথা বলছি না। নিরাপত্তা ভেঙে সিমি বলা শুরু করলো, একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ করেন। আচ্ছা, নিধি ম্যাডাম আপনার সাথে কথা বলতে নিষেধ করেছে কেন আমাকে? আপনার সাথে কথা বললে নিধি ম্যাডাম এরকম করে কেন? কেন এমন করে সেটা জানলে তোমার মাথা ঘুরে যাবে। নিধি কেন এমন করে? মনে মনে বললাম, সেটা আমি কি করে বলবো, সেটা নিধি ভালো করেই জানে। আচ্ছা, যে কোনো মেয়ের সাথে কথা বললে তুমি নিধি ম্যামকে ঠিক এরকম বিহেভ করে সবার সাথে? হ্যাঁ, আমার সাথে কোনো মেয়ে কথা বলার চেষ্টা করলে বা আমার আশেপাশে দেখলে ঠিক তোমার সাথে যেরকম আচরণ করেছে, সবার সাথে ঠিক এরকমই কাজটা করে। কিন্তু কেন? সেটা আমি নিজেও জানি না, বললাম না। না, এটা তো মানা যায় না। এমনি এমনি তো ম্যাম তোমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পারে না। তুমি কিছু বলো না ম্যামকে। আমি কি বলবো, নিধি আমাদের বস, তাই নিধি যা বলে তাই মানতে বাধ্য হই। এটা কোনো কথা হলো? আমার মনে হয় নিধি ম্যামের সাথে তোমার কোনো সম্পর্ক আছে। নিধি ম্যাম এমনি এমনি তোমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পারে না। আরে না, নিধি ম্যামের সাথে আমার সম্পর্ক থাকতে যাব কেন? নিধি হয়তো এগুলো পছন্দ করে না, তাই হয়তো তোমাকেও নিষেধ করেছে, যাতে কাজে ফাঁকি দেওয়া না হয়। আচ্ছা বাদ দাও, কফি শপে চলে এসেছি। আমি তো তোমার সাথে কাজের ব্যাপার নিয়ে কথা বলতে গেছি, তাই না? হ্যাঁ তো গেছো, কিন্তু নিধি ম্যাম চাই অফিসের কোনো স্টাফ যদি কাজে কোনো কিছু সমস্যা থাকে তাহলে নিধি ম্যামের কাছে গিয়ে বলতে হয়। তুমি আমার কাছে আসছো মানে তো নিধি ম্যামকে অমান্য করা, তাই রাগ করেছে। ওহো, কিন্তু আমি তো মাত্র নতুন জয়েন করলাম, আমি তো অফিসে অনেক রুল জানি না, তাই তো এরকম হলো। হ্যাঁ, তাই আজকে বেশি কিছু বলে নাই, পরের বার কিন্তু এমন ভুল করলে তাই অবস্থা খারাপ হয়ে যাবে। মানে? মানে কিছু না, এখন কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে যাবে? তা তো অবশ্যই। এতক্ষণ উপরে আমার সিমিকে বলা কথাগুলো সব মিথ্যা বললাম, কারণ যাতে সিমি আমার কাছ থেকে দূরে দূরে থাকে, কারণ সিমিকে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। তাই এখন যদি ভয় না দেখাই তাহলে পরে মাথার উপরে চড়ে বসে থাকবে। তাই সিমিকে এসব মিথ্যা বলে একটু ভয় দেখালাম। সিমির সাথে কথা বলতে বলতে কফি শপের সামনে চলে আসলাম। আর সিমিকে নিধির ব্যাপারে সত্যিটা যে নিধি আমার কি হয় বলি নাই, তার একটা কারণ আছে, সেটা আপনাদের পরে বলবো। কফি শপের ভিতরে ঢুকে দুজন চেয়ারে বসে পড়লাম। তারপর সিমি কফির অর্ডার করলো। তারপর দুজন কফি খেতে খেতে গল্প করলাম। তারপর সিমির কফির বিল দিয়ে দিল। অবশ্য আমি বিল দেওয়ার জন্য জোর করলাম, কারণ আমার মেয়েদের টাকা খাইতে ভালো লাগে। তারপর সিমিকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে একটু দেরি হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে মা বাবার সাথে রাতে ডিনারটা সেরে নিলাম। ডিনার শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম নিধিকে কিভাবে কষ্ট দেওয়া যায়। অনেকক্ষণ ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এমন একটা বুদ্ধি আসলো, যেটা করলে নিধি কষ্ট দেওয়ার বেস্ট উপায়। তারপর খুশি মনে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো দেরিতে। ঘড়ি হাতে নিয়ে দেখি সকাল 9:45। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নাস্তা না করে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। অফিসে আসতে প্রায় 30 মিনিট লেট হয়ে গেল। আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই অফিসে এসে ভিতরে ঢুকতে যাব এমন সময় যা দেখলাম তা দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। অফিসের সব স্টাফ বসে গল্প করতেছে, আর তার চেয়ে বড় কথা হলো সাথে নিধিও আছে। সবাই নিধির সাথে হাসি মুখ নিয়ে গল্প করতেছে। আবির ভাই, আসিফ ভাই, নীলা, সিমি সবাই এখানে উপস্থিত আছে। নিধিকে দেখে তো আমি ক্রাশ খেলাম। প্রথম দিনের মতো লাগতেছে, যেদিন নিধিকে প্রথম দেখায় ভালো লেগেছিল। পরনে নীল শাড়ি, খোলা চুল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, ঠোঁটের সেই নেশা ভরা হাসি, এসব দেখে তো নিধির প্রেমে পড়ে গেলাম। আবারও কিন্তু না, আমাকে নিধির প্রতি দুর্বল হলে চলবে না। নিধিকে আমার কষ্ট দিতে হবে, ওকে বোঝাতে হবে যে তার দেওয়া আঘাত আমি কত কষ্ট পেয়েছি। আমাকে আমার প্ল্যান মতো কাজ করতে হবে। দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো ভাবতেছি। ভাবনার ছেদ ঘটলো কারো ডাকের শব্দে। এসব ভাবতেছিলাম এমন সময় সিমি বলে উঠল,
আরে হৃদয়, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। সিমির কথা শুনে সবাই আমার দরজার দিকে তাকালো আর দেখলো আমি দরজার সামনে সত্যি সত্যি দাঁড়িয়ে আছি। এবার নিধি বলে উঠল, আরে হৃদয়, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? এখানে আসো, সবাই মিলে আড্ডা দিচ্ছি, দেখছো না? ভিতরে এসো, আমাদের সাথে বসে আড্ডা দাও। তারপর ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে বসতে যাব, কিন্তু কোথাও জায়গা খালি নাই, সবাই গেল করে বসে আছে। এখন মহা মুশকিল পড়ে গেলাম। এদিকে সেদিকে জায়গা খুঁজছি, নিধির পাশে ছাড়া কোনো জায়গা নাই। নিধি আবারও বলা শুরু করলো, কি হলো হৃদয়, তুমি দাঁড়িয়ে কি খুঁজছো? এদিক সেদিক দাঁড়িয়ে না থেকে এখানে বসো। কিছু না। সিমির পাশে একটা মেয়ে ছিল, তাই ওনাকে বললাম, আপু আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি সিটটা চেঞ্জ করা যেতে পারে। বুঝলাম না ভাইয়া। মানে বলতে চাইছিলাম যে আমি যদি আপনার সিটটাটাই বসি আর আপনি যদি ম্যাডামের পাশে বসেন তাহলে কি আপনার কোনো সমস্যা হবে? ও, এই ব্যাপার। আমার কোনো সমস্যা হবে না, আপনি আমার জায়গায় বসতে পারেন। আর হাজার হলেও একই অফিসে কাজ করি, তাই কলিগ হিসেবে এইটুকু তো করতেই পারি। আপনি বসতে পারেন, আমি ম্যাডামের পাশে বসে পড়ছি। আপনাকে অনেক ধন্যবাদ আপু। ওয়েলকাম। তারপর মেয়েটি নিধির পাশে বসলো আর আমি সিমির পাশে গিয়ে বসে পড়লাম। আসলে আমি ইচ্ছে করে সিমির পাশে গিয়ে বসলাম, কারণ নিধিকে কষ্ট দেওয়ার জন্য। আর আমার প্ল্যান হচ্ছে কি জানেন তো, নিধি আমাকে কোনো মেয়ের সাথে সহ্য করতে পারে না, তাই আমি প্ল্যান করেছি নিধিকে দেখে কথা বলবো আর প্রেমের অভিনয় করব সিমির সাথে। তাই এই জন্য নিধির পাশে না বসে সিমির পাশে বসলাম, যাতে নিধির জেলাস ফিল করে। সিমির পাশে বসা মাত্র সিমি বলে উঠল, হৃদয়, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলিও না, রাস্তায় জ্যামের কারণে দেরি হয়ে গেল আসতে। কেন, আমার জন্য অপেক্ষা করছো নাকি? হ্যাঁ, এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তোমার আসার কোনো নামগন্ধই নেই। আমি তো মনে করছিলাম তুমি আজকে অফিসে আসবে না। আরে মন খারাপ করিও না, এখন তো আমি এসে গেছি, এবার তো একটু হাসো। ওকে। পরে সবার দিকে তাকিয়ে দেখি সবাই আমার আর সিমির কথা শুনতেছে আর কেমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমরা দুজন উগান্ডা থেকে এসেছি। নিধি একদম কান্না মুখ করে ফেলেছে আর সিমির দিকে বারবার তাকাচ্ছে। সেই দিকে খেয়াল না দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি হলো, তোমরা সবাই এভাবে তাকিয়ে কি দেখতেছো? সবাই চুপ করে আছো কেন? এভাবে হা করে তাকিয়ে না থেকে আড্ডা শুরু করো। অনেক দিন হলেও ভালো করে কারোর সাথে আড্ডা দেওয়া যায় না, তাই আজকে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিব। কি বলো সিমি? হ্যাঁ, আমিও এটাই ভাবছি। তুমি ছিলে না, আমার একদম ভালো লাগছিল না। এখন তুমি এসে গেছো, এখন আমার অনেক ভালো লাগতেছে। তাই ভালো করে মন দিয়ে আড্ডা দেওয়া যাবে। তাই নাকি? ওকে, তাহলে শুরু করা যাক। কি হলো আবির ভাই, শুরু করা যাক। আমি কি শুরু করব? তার চেয়ে বরং ম্যাডাম শুরু করুক। নিধি ম্যাডাম, আপনি শুরু করেন প্রথমে। আমার আড্ডা দিতে ভালো লাগছে না, তোমরা সবাই আড্ডা দাও, আমি আমার কেবিনে যাই, আমার কিছু দরকারি কাজ আছে। আর হৃদয়, তুমি কিছুক্ষণ পর আমার কেবিনে এসো, তোমার সাথে কথা আছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিধি উঠে তার কেবিনে চলে গেল। আমি ভালো করে বুঝতে পারছি আমার আর সিমির দুজনের কথা শুনে নিধি সহ্য হচ্ছে না, তাই নিধি এইখান থেকে মিথ্যা অজুহাত দিয়ে চলে গেল। এখন সবাই শুরু। নিধি, দেখো সামনে আরো বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে, আর সেসব কিছু তোমাকে সহ্য করতে হবে। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, সিমি মনে হয় আমার উপর দুর্বল হয়ে পড়েছে। যখনই ওর পাশে বসলাম তখন থেকে আমার গায়ের ভিতরে চেপে বসার চেষ্টা করতেছে, কিন্তু সিমিকে নিষেধ করতেও পারতেছে না, কারণ সিমিকে নিষেধ করলে আবার সবাই বুঝে ফেলবে আমার প্ল্যান। তাই যতদিন না সব কিছু ঠিক আছে ততদিন সিমির সব কিছু আমাকে সহ্য করতে হবে। নিধি চলে যাওয়ার পর নীলা বলে উঠল, এটা কি হলো হৃদয়? দিলা তো আড্ডাটা মাটি করে। অনেক দিন পর সবাই একসাথে আড্ডা দিচ্ছি, আর তুমি এসে সব কিছু শেষ করে দিলে। কেন, আমি আবার কি করলাম? কি করেছো জানো না? তোমার জন্য নিধি ম্যাডাম আড্ডা বাদ দিয়ে চলে গেল। আমার জন্য চলে যাবে কেন? ম্যাডাম তো নিজেই বললো ভালো লাগছে না, তাই চলে গেল। তার জন্য যায়নি, তোমাদের দুজনের মিষ্টি মিষ্টি প্রেমালাপ শুনে চলে গেছে। ও মা, আমরা আবার কখন প্রেমালাপ করলাম? আমরা শুধু কিছু ভালো মন্দ কথা বললাম, তাতেই দোষ? তোমাদের জন্য কি আমরা কথাও বলতে পারবো না নাকি? হ্যাঁ, বল ভালো করে বল কথা, কুত্তা। তোদের কেউ বিরক্ত করবে না। আমরা চলে যাই, তারপর আরও ভালো করে কথা বলতে পারবে দুজনে। এই চলো সবাই, যত সব আজাইরা কথা। নীলা বলার সাথে সাথেই যার যার কাজে চলে গেল, সাথে নীলাও। সবাই চলে যাওয়ার পর মনে মনে বলতে লাগলাম,
এটা কি হলো? সিমির সাথে কথা বলে রাগ করার কথা একজনের, এখন তো দেখতেছি দুইজন রাগ করে বসে আছে। সিমির সাথে কথা বলছে, সেখানে নীলাও রাগ করে বসে আছে, কিছুই তো বুঝলাম না। পরে সিমি বলল, এরা সবাই এমন কেন? তোমার সাথে এরা কেউ সহ্য করতে পারে না কেন? সেটা তো আমিও ভাবছি। তোমার সাথে কথা বললে তো শুধু নিধি রাগ করার কথা, সেখানে নীলার আবার কি সমস্যা? ধুর, কিছুই ভালো লাগে না। তুমি থাকো, আমি গেলাম। তোমার আবার কি হলো? কোথায় যাচ্ছ তুমি? আরে ম্যাডাম কি বলে গেল শুনতে পাও নাই? ম্যাডামের কেবিনে গিয়ে দেখা করতে বলেছে না? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, তুমি ম্যামের সাথে দেখা করে আসো, পরে আবার একসাথে আড্ডা দেওয়া যাবে। শাকচুন্নি, তুই কি মনে করছিস তোর সাথে ইচ্ছে করে কথা বলতেছি? বাধ্য হয়ে কথা বলতে হচ্ছে। তোর সাথে কথা না বলে আমার কাজ হবে না। মনে মনে বললাম, আচ্ছা ঠিক আছে। সিমির সাথে কথা বলা শেষ করে নিধির কেবিনের সামনে চলে আসলাম। এসে নিধির কাছে পারমিশন নিলাম ভিতরে যাব কিনা। নিধি বলল ভিতরে ঢুকতে। ভিতরে যাওয়ার পর নিধিকে বললাম, হ্যাঁ বলেন, কি কথা বলবেন? যার জন্য আপনার কেবিনে আসতে বললেন। তুমি এমন কেন করছো আমার সাথে? আমি তো সব কিছুর জন্য তোমার কাছে মাপ চাইছি, আর সেদিনের ভুলের জন্য আমি অনুতপ্ত। তাইলে তুমি আমার কথা কেন শুনতেছো না? আমি আবার আপনার সাথে কি করলাম? কি করছো মানে? তোমাকে কালকে নিষেধ করেছিলাম ওই সিমি মেয়ের সাথে কথা না বলতে, কিন্তু তুমি আরও ওই মেয়ের সাথে গা ঘেঁষে কথা বলতেছো। কেন করতেছো এসব? যা ভেবেছিলাম ঠিক তাই হলো। ডোজটা মনে হয় কাজ করেছে, মনে মনে বললাম। পরে নিধির কথার উত্তর দিয়ে বললাম, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, সিমির সাথে কথা বললে তোমার এত জ্বলে কেন? জ্বলবে না মানে? তোমার উপর শুধু আমার অধিকার আছে, আর কারো তোমার ভাগ দিতে পারবো না। তাই তোমার আশেপাশে কাউকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। তাই ভালো করে বলছি, ওই মেয়ের থেকে একটু দূরে থাকবে। যদি তা না করো, তাহলে আমি কি করব তা তুমি স্বপ্নেও ভাবতে পারবা না। কেন, কি করবেন? যদি সিমির সাথে কথা বলতে দেখলে? আমি সিমির সাথে কথা বলবো মানে বলবো, আপনার যা ইচ্ছা তাই করেন। কথা বলবি তাই না? দেখ তাহলে আমি কি করি। নিধি আমাকে টেনে সোফায় ফেলে দিল, তারপর আমার উপর বসে কলার ধরে বলল, এখনো বলবি ওই সিমির সাথে কথা বলবে, নাকি আরও কিছু করতে হবে? নিধি আমাকে ছাড়ো। আমাকে কেউ আমাদের এইভাবে দেখলে অন্য কিছু মনে করবে, তাই বলছি তোমার পাগলামে বন্ধ করো। আগে বলো সিমি মেয়েটার সাথে কথা বলবে না, আর ওর থেকে দূরে দূরে থাকবে। সেটা আমার ব্যাপার, তোমাকে মাথা ঘামাতে হবে না। মাথা ঘামাবো না মানে? অবশ্যই ঘামাবো। এখন যদি আমার কথা না শুনো, তাহলে বিয়ের আগে তোমার সাথে বাসর এখানে করে ফেলবো। নিধি কি শুরু করেছো? আমার সাথে তোমাকে না বললাম আমাকে ছাড়তে? কেউ দেখলে লোকে খারাপ ভাববে, আর মান সম্মান চলে যাবে, তখন কি ভালো হবে? ও হ্যালো, এটা আমার অফিস। এখানে আমি কি করব না করব সেটা তোমার দেখার বিষয় না। অন্য কারোর কথা বলার সাহস কী করে হবে? আর দ্বিতীয় কথা হলো, আমি আমার হবু স্বামীর সাথে রোম্যান্স করছি, তাই কারোর কথায় কান দেওয়ার সময় আমার নেই। তোমার হবু স্বামী মানে? কে তোমার হবু স্বামী? কেন, তুমি আর কি? তুমি আমার একমাত্র হবু স্বামী। আর কিছুদিন পর আমরা বিয়ে করব, তাই আজকে আমরা এখানে বাসর করব। সেটা এই জন্মে হবে আমার মনে হয় না, পরের জন্মে দেখা যাবে। আমিও দেখে নিব আমাকে ছাড়া কাকে বিয়ে করো, সেটা সময় বলে দিবে। এখন এত কথা বলে লাভ নেই, যেটা বলছি সেটা করবে কিনা বলো। কোনটা? ওই যে তুমি আজকে থেকে সিমির কাছ থেকে দূরে দূরে থাকবে। সম্ভব না এটা। ঠিক আছে, কিভাবে সম্ভব করতে হয় সেটা আমার জানা আছে। মানে কি করবে তুমি? দেখতে থাকো কি করি। নিধি এটা বলার পরে আমাকে ধাক্কা দিয়ে সোফায় শুইয়ে দিয়ে নিধির শাড়ির আঁচল ফেলে দিয়ে আমার দিকে এগোতে লাগলো। আমি ভাবতে পারিনি নিধি এমন একটা কাজ করবে। নিধি তাড়াতাড়ি করে আমার দিকে এগোতে লাগলো। যখনই আমার গালে কিস করতে যাবে, তখন আমি বাধা দিয়ে বললাম, নিধি আর সামনে এগোবে না, আমি তোমার সব কথা শুনবো। তুমি আগে তোমার শাড়ি ঠিক করো, এগুলা আমার একদম পছন্দ না এটা। সত্যি তো? আমার কথা শুনবে তো? হ্যাঁ, সত্যি। এবার আমার উপর থেকে উঠো। আজকে বেঁচে গেলে, কিন্তু পরের বার আর মাফ করব না। একেবারে দরজা লক করে সারাদিন বাসর করব। তখন হাজার বাধা দেওয়ার চেষ্টা করলেও কাজ হবে না। মনে থাকবে তো কথাটা? হ্যাঁ মনে থাকবে। এখন সরো আমার উপর থেকে। হ্যাঁ। পরে নিধি আমার উপর থেকে উঠে শাড়ি ঠিকঠাক করে নিল, আর আমি নিধির ওঠার সাথে তাড়াতাড়ি করে উঠে বসে পড়লাম। উঠে শার্টের কলারটা ঠিক করে নিলাম, সবকিছু ঠিকঠাক করে নিলাম, যাতে কেউ বুঝতে না পারে আমাদের মধ্যে এসব হয়েছে। যদি কেউ একবার টের পায়, তাইলেই দুজনের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। লজ্জায় কারোর সামনেও যেতে পারবো না।
পরে নিধির কেবিন থেকে বসা থেকে উঠে রুমের বাইরে আসার জন্য পা বাড়ালাম, কিন্তু সামনে পা বাড়াবো এমন সময় নিধি যা করলো তা আমি কল্পনাও করতে পারি নাই। আমি সামনে পা বাড়ালাম এমন সময় নিধি আবারও আমার হাত ধরে টেনে তার কাছে নিয়ে গেল। টান দেওয়ার সাথে সাথে আমি নিধির পাশে গিয়ে পড়লাম। নিধি বলা শুরু করলো, তোমাকে আমি যেতে বলছি। চুপ করে আছি। কি হলো, চুপ করে আছো কেন? যেটা বলছি সেটার উত্তর দাও। আমি তোমাকে একবারও চলে যেতে বলছি। না, বলো নাই। তাহলে আমার পারমিশন না নিয়ে চলে যাচ্ছ কেন? তো এইখান থেকে কি করব? এখানে আমার কোনো কাজ নেই, তাই চলে যাচ্ছিলাম। কে বলেছে কাজ নাই? এগুলো কি কাজ না? দেখেন, আপনার ফালতু কাহিনী দেখার সময় আমার নাই। যদি কাজের কথা থাকে তাহলে বলেন, না হলে আমি আসি। ওই, চুপ করে বসে থাকবি আমার পাশে। এখান থেকে এক পা নড়লে তোর ঠ্যাং ভেঙে ফেলবো। অনেকক্ষণ ধরে তোর আসি আসি শুনতেছি। কথা না বলে চুপ করে বসে থাকবি। যতক্ষণ না আমি যেতে বলবো ততক্ষণ এখানে থাকবি। এটা কি হলো? যেখানে আমার গরম করে কথা বলার দরকার সেখানে নিধি উল্টা আমাকে ধমক দিয়ে কথা বলছে। নিধির মুখে রাগে লাল হয়ে গেছে। এখন যদি উল্টাপাল্টা কিছু বলি আবার এখানে ইজ্জতের 12টা বাজাবে, তাই চুপচাপ এখানে বসে থাকাটা ভালো। তাই ভয়ে ভয়ে নিধিকে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিলাম। হ্যাঁ, গুড বয়। এখন বলো, সকালে নাস্তা করছো? সত্যি বলবো না মিথ্যা বলবো? তুমি ভালো করে জানো আমি মিথ্যা কথা একদম পছন্দ করি না, তাই সত্যিটা বলো। আসলে সকালবেলা নাস্তা করতে পারি নাই, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে নাস্তা না করে অফিসে চলে আসছি। তাই বলে না খেয়ে চলে আসবে? না খেয়ে তো শরীরের অবস্থা খারাপ করে ফেলতেছো। হ্যাঁ, দরদ দেখাতে আসছে। এতদিন কোথায় ছিল এসব আদিক্ষেতা? যখন না খেয়ে কাজ করতাম তখন ইচ্ছে করে কাজের চাপ দিতে। শালি, তোর জন্য কতবার না খেয়ে কাজ করতে হয়েছে। মনে মনে বললাম। ঠিক আছে, তুমি বসো, আমি একটু আসতেছি। একদম পালানোর চেষ্টা করবা না, ঠিক আছে? ওকে। তারপর নিধি উঠে তার ব্যাগটা বের করলো আর সেখানে কি যেন খুঁজতেছে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে আমার পাশে এসে বসলো। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা নিধির দুপুরের খাবার। নিধি আমার পাশে বসে টিফিন বাটিটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এটা ধরো। আমি জেনেও না জানার ভান করে বললাম, এটা কি কি আছে এতে? খুলে দেখো, তাহলেই বুঝতে পারবা। নিধির হাত থেকে বাটিটা নিয়ে খুললাম। খুলে দেখি বাটিটার ভিতরে দেখলাম আমার পছন্দের বিরিয়ানি। বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারলাম না, খাওয়ার জন্য হাত দিব। এমন সময় মনে হলো না, খাওয়া যাবে না, একটু ভাব নিতে হবে, তারপর দেখি কি হয়। তারপর নিধিকে বললাম, এটা তো খাবার আছে, এগুলা আমাকে দিচ্ছ কেন? ও মা, তোমাকে যখন দিচ্ছি তার মানে তুমি খাবে। আর তুমি তো সকালে নাস্তা করো নাই, তাই এই খাবারটা এখন খেয়ে নাও। না, আমি এটা খেতে পারবো না। না করছি কারণ যদি এখন আমি খাবারটা খেয়ে শেষ করে ফেলি তাহলে নিধি দুপুরে খেতে পারবে না। আর নিধি বাইরে খাবার একদম খেতে পারে না। আমরা যখন রিলেশনে থাকায় অবস্থায় কোনো রেস্টুরেন্টে যাইতাম তখন নিধি শুধু কফি খেত, অন্য কিছু ভুলেও খেতে পারতো না, তাই না বললাম। কেন? তোমার পছন্দের বিরিয়ানি আমি নিজের হাতে রান্না করে আনছি, এখন বলছো তুমি খাবা না? মনে হয় তোমার পছন্দ হয়নি, তাই না? আসলে তা না, আমি যদি এখন খাবারটা শেষ করে ফেলি তাহলে তুমি দুপুরে কি খাবে? তুমি তো বাইরের খাবার খেতে পারো না, তাই এটা তুমি দুপুরে খেয়ে নিও। আমি ক্যান্টিনে গিয়ে হালকা নাস্তা করে আসবো নি। আমার জন্য তোমার চিন্তা করতে হবে না। তোমার জন্য আজকে না হয় কষ্ট করে দুপুরে বাইরে খেয়ে নিব। এখন বেশি কথা না বলে হাঁ করো, আমি নিজের হাতে তোমাকে খাওয়াই দিচ্ছি। না থাক, তোমাকে কষ্ট করতে হবে না, আমি নিজে খেয়ে নিতে পারবো। আমাকে দাও বাটিটা। এত কথা বলো কেন? বললাম না আমি খাইয়ে দিব। চুপচাপ খেতে থাকো, নাকি কিছুক্ষণ আগে যেটা করলাম সেটা আবার করা লাগবে? না না, সেটা করা লাগবে না, তুমি খাইয়ে দাও। তারপর আর কি, নিধির কাছে হার মানতে হলো। নিধির একটা কথা শুনে মনে মনে অনেক খুশি হলাম। সেটা হলো যে নিধি আমাকে খাওয়ানোর জন্য বাইরে খাবার খাবে, কিন্তু সেটা আমি নিধিকে বুঝতে দেইনি। নিধি নিজের হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো আর আমি চুপচাপ নিধির দিকে তাকিয়ে খাইতে লাগলাম। কিন্তু বিরিয়ানি কিন্তু সেরকম টেস্টি হয়েছে। হাজার হলেও নিজের ভালোবাসার মানুষের হাতে বানানো বিরিয়ানি কার না ভালো লাগবে? আসলে নিধি অনেক ভালো রান্না করতে পারে। এর আগেও অনেকবার নিধির হাতে বানানো বিরিয়ানি খেয়েছি। যখন নিধির সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতাম তখন নিধি ঠিক এইভাবে নিজের হাতে খাইয়ে দিত। নিধি আমাকে খাইয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পরে নিধি বলে উঠল, কেমন হয়েছে বললা না তো? ভাবছি সত্যিটা বলবো নাকি মিথ্যা বলবো। না, মিথ্যা বলতে হবে, দেখি নিধি কীরকম রিয়াক্ট করে। মনে মনে বললাম। তারপর নিধিকে বললাম, এরকম বাজে খাবার আমি জীবনেও খাইছি মনে হয় না। এগুলিও বিরিয়ানি রান্না করেছো নাকি অন্য কিছু রান্না করেছো? এটাকে কেউ বিরিয়ানি রান্না বলে? কি বাজে খেতে! ওয়া, থু থু। সত্যি খাবারটা ভালো হয়নি?
আমার মুখে এরকম কথা শোনার সাথে সাথে নিধির মুখটা কালো করে ফেললো। ও, তার মানে তুমি বলতে চাইতেছো আমি মিথ্যা বলছি, তাই তো? তোমাকে তো আমি এইভাবে কষ্ট দিব, সব কিছু তোমাকে সহ্য করতে হবে। না, আমি তা বলছি না যে তুমি কেন মিথ্যা বলবা। আসলে অনেক দিন পর রান্না করলাম তো, তাই মনে হয় খারাপ হলো। তোমার জন্য অনেক ভোরে সকালে তাড়াতাড়ি করে বের হতে গিয়ে হয়তো খারাপ হয়ে গেল। এটা আমি কি করলাম? নিধি আমার জন্য এত কষ্ট করে রান্না করলো, আর আমি কি না ওকে মিথ্যা বলে কষ্ট দিলাম? না, এটা করা আমার একদম ঠিক হয়নি। আমি তো নিধিকে কষ্ট দিতে চাইছিলাম ঠিকই, কিন্তু এইভাবে বেশি দিতে চাইনি। তার মানে খাবারটা ভালো হয়নি? তাহলে তোমাকে খাবারটা খেতে হবে না, বাদ দাও। এই রে, এখানে তো দেখি উল্টা হয়ে গেল ব্যাপারটা। চাইছিলাম নিধিকে কষ্ট দিতে, কিন্তু নিধিকে কষ্ট দিতে গিয়ে আমার শখের বিরিয়ানিটা হাতছাড়া হয়ে যাচ্ছে। না, তা হতে দেওয়া যাবে না। অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি, তাই ভাবলাম কি করা যায়। পরে নিধিকে বললাম, তা কিভাবে হয়? তুমি এত কষ্ট করে রান্না করেছো, এখন আমি যদি না খাই তাইলে তুমি কষ্ট পাবে। সে কি, তাই বলে তুমি এই বাজে খাবারটা খাবা? না, আগে আমি খেয়ে দেখি খাবার উপযুক্ত কিনা, তারপর তুমি খাবে। ও আল্লাহ, এখন তো ধরা পড়ে যাব। এখন নিধিকে কিভাবে আটকাই? না, নিধিকে এইটা করতে দেওয়া যাবে না। নিধি যদি একবার বুঝতে পারে আমি ইচ্ছে করে মিথ্যা বলেছি, তাইলে আমি শেষ। নিধিকে কথা ঘোরানোর জন্য বললাম, আচ্ছা আন্টি আঙ্কেল কেমন আছে? সবার শরীর ঠিকঠাক তো? বাটিটা হাতে নিয়ে বললাম, সবাই তো ভালো আছে। তার আগে তুমি আমাকে বাটিটা দাও, আমি খেয়ে দেখি আগে, তারপর তুমি খাবে। তারপর নিধি জোর করে নিয়ে মুখে দিল খাবারটা। খাবার মুখে দেওয়ার সাথে সাথে নিধি চোখ বড় বড় করে ফেললো। আমি বুঝে গেলাম নিধি সত্যিটা জেনে গেছে, তাই আমি এদিক সেদিক তাকাতে দেখতে লাগলাম। নিধি আমার অবস্থা দেখে বলা শুরু করলো, তুমি আমাকে মিথ্যা বললে কেন যে খারাপ হয়েছে? কই, আমি তো দেখছি খাবারটা একদম ঠিক আছে। মিথ্যা বলতে যাবো কেন? হয়তো তুমি বুঝতে পারছো না খাবারটা ভালো না খারাপ। আমি ঠিকই বলছি, তুমি মিথ্যে কথা বলছো, আমি জানি। কেন বলছো বলো? কি হলো বলো, কেন মিথ্যা বলছো? আসলে আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা বলেছি। ও, আমি তো ভুলেই গেছি, তুমি তো এখন আমাকে ভালোবাসো না। এখন তো আমার উপর প্রতিশোধ নিবে কষ্ট দিয়ে, কারণ সেম কাজটা যে আমি তোমার সাথে করেছি, তাই না? আমি তোমাকে বারবার সরি বলার পরেও আমাকে কেন মাফ করছো না জানতে পারি? এতক্ষণ আমি একটা ঘোরের মধ্যে ছিলাম যে নিধির সাথে রাগ করার কথা, সে জায়গায় আমি নিধির সাথে ভালো করে কথা বলতেছি, কিন্তু নিধির বলা কথাটা শোনা মাত্র আমি আগের মতো খারাপ ব্যবহার কথা মাথায় আসলো। কারণ আমি নিজেই চাই নিধি কষ্ট পাক। নিধির উত্তরে বললাম, হ্যাঁ তুমি ঠিকই বলছো, তোমার করা কাজকর্মের প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে কষ্ট দিতে চাই। আর তুমি কখনো তোমাকে মরে গেলেও মাফ করব না। তুমি যা করেছো তার কোনো মাফ নেই। আমার সামনে এসে আবার আমার শার্টের কলার ধরে বলল, আমি বললাম তো, এরকম আর কখনো হবে না। আমাকে একটাবার মাফ করে সুযোগ দাও, তোমাকে আবার ভালোবাসার আগের মতো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, নিধি বারবার আমার শার্টের কলার ধরে টানে কেন? কি আমার কলারে হাত দিলে আমার মাথায় গরম হয়ে যায়, কিন্তু নিধি কয়েকবার হাত দিল তবেও কিছু বলিনি। কিন্তু এইবার নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি। নিধি আমার কলার ধরার সাথে সাথে মাথায় রাগ উঠে যায়, তাই এবার নিধিকে শরীরে যত শক্তি আছে তা দিয়ে মারলাম এক চর। চর খাওয়ার সাথে সাথে নিধি আমার কলার ছেড়ে দিয়ে পাশে থাকা টেবিলে গিয়ে পড়লো, আর হাতে থাকা খাবারের টিফিন গিয়ে পড়লো টেবিলের কোনায় লেগে নিধি কপাল কেটে যায়, আর সাথে সাথে রক্ত বের হয়ে যায়। আমি সেদিকে খেয়াল না দিয়ে বলা শুরু করলাম, তুমি কি মনে করেছো তোমার সাথে ভালো করে কথা বলতেছি বলে কি মনে করছো তোমার সব কিছু আমি সহ্য করব? আমি তোমাকে কিছুক্ষণ আগেই বলেছি আমার গায়ে পড়ে কথা বলা পছন্দ না, কিন্তু তবুও তুমি কথায় কথায় গায়ে হাত দাও। কি সমস্যা তোমার? একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো, আমার সাথে ভুলেও এগুলা করার চেষ্টা করবে না। যদি করো তাইলে তার ফল এর চেয়ে ভয়ঙ্কর হবে। আসি। নিধিকে কিছু বলার সুযোগ না দিয়ে নিধির কেবিন থেকে বের হয়ে গেলাম। বের হয়ে নিজের ডেস্কে এসে মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে কাজ শুরু করলাম। অন্যদিকে নিধি আমার আসার পর অনবরত কান্না করতে আছে। নিধি আমার কথা কাজকর্ম দেখে কান্না করতেছে। এমন সময় নিধির কেবিনে নীলার আগমন। নীলার কিছু দরকারি ফাইল নিয়ে নিধির সাথে কথা বলতে গেছে, কিন্তু গিয়ে দেখে নিধি কান্না করতে করতে চোখের জল মুছতেছে। নিধিকে কান্না করতে দেখে নীলা বলে উঠল, নিধি ম্যাম, কি হয়েছে আপনার? কান্না করতেছেন কেন? নীলার কথা শুনে দরজার দিকে তাকালো। নীলাকে দেখার সাথে নিধি তাড়াতাড়ি করে চোখের জল মুছে নীলাকে উত্তর দিল, কিছু না, এখানে ময়লা পড়ছে তাই। না ম্যাডাম, আমি মাত্র দেখলাম আপনি কান্না করেছেন। আর যদি চোখে ময়লা পড়ে থাকতো তাহলে চোখ থেকে এভাবে জল পড়তো না। আর আপনার কপালে এইভাবে কাটলো কি করে?
নীলা এতক্ষণ নিধির কপালের দিকে খেয়াল করেনি। যখনই কথা বলতে বলতে নিধির সামনে আসলো তখনই চোখ গেল নিধির কপালের দিকে। দেখলো নিধির কপাল থেকে রক্ত বের হচ্ছে, তাই কথাটা বলল। আর নিধিও জানে না যে টেবিলের কোনায় লেগে কপাল কেটে গেছে। তাই নিধি নীলার কথা শুনে কপালে হাত দিয়ে দেখলো নীলার কথা সত্যি কিনা। কপালে হাত দেওয়ার পরে হাতে ভেজা ভেজা কিছু অনুভব করলো, তাই হাতটা কপাল থেকে সরিয়ে চোখের সামনে আনলো। নিধি তাতে রক্ত দেখে নিজেই অবাক হয়ে যায় আর বলে, কপাল কেটে রক্ত বের হচ্ছে, অথচ আমি নিজেই জানি না। এখন নীলাকে কি উত্তর দিব ভেবে পাচ্ছি না। এখন যদি হৃদয় আমাকে ধাক্কা মারে এই অবস্থায়, কে করেছে এটা শুনলে নীলা হৃদয়কে খারাপ ভাববে। না, সত্যিটা বলা যাবে না। এইগুলা মনে মনে ভাবছে। নিধি নীলার কথার উত্তর না দিয়ে নিধি চুপ করে রইল। নিধিকে চুপ থাকতে দেখে নীলা নিধিকে বলল, কি হলো ম্যাডাম, কি করে হলো এটা? আরে বলো না, এই কলমটা নিচে পড়ে গিয়েছিল, কলমটা তুলতে গিয়ে টেবিলের কোনায় লেগে কেটে গেছে। ও আচ্ছা, তা একটু দেখে শুনে করবেন তো। কথাটা বলা শেষ করতে না করতে নীলার চোখ গেল সোফায়। এবার নীলার বুঝতে বাকি রইল না যে নিধি মিথ্যা বলছে। আর নিধির এই অবস্থা কে করেছে সেটা আর বুঝতে বাকি রইল না। নীলা সোফার দিকে তাকিয়ে যা দেখলো, নীলা সোফার উপর দেখতে পেল আমার মোবাইলটা সেখানে পড়ে আছে। নীলা আমার মোবাইলটার আগেও অনেক নিয়েছে, তাই সোফায় পড়ে থাকা মোবাইলটা আমার, সেটা চিনতে নীলার বিন্দু পরিমাণ অসুবিধা হয়নি। এবার নিধির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে নীলা বলল, ম্যাম, একটা সত্যি কথা বলবেন আমাকে? নীলার এরকম প্রশ্ন শুনে নিধি একটু ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে, নীলা আবার আমার কাছ থেকে কি সত্যি কথা জানতে চাই? নীলা কি কোনো রকম আঁচ করতে পারলো নাকি? আমার কপালে হৃদয় ফাটলো এটা? কোনো রকম নীলাকে উত্তর দিয়ে বলল, কি সত্যি কথা জানতে চাও নীলা, বলো শুনি। ম্যাম, হৃদয় কি সকালে আপনার কেবিনে এসেছিল? মিথ্যা বলবেন না। যা ভেবেছি তাই হলো। নীলা মনে বুঝতে পারছে কাজটা হৃদয় করছে। না, হৃদয়ের নাম বলা যাবে না। এমনিতে আমার কাজকর্মের এতদিন অনেক কষ্ট পাইছে। এখন যদি সত্যিটা নীলা জানতে পারে, তাহলে হৃদয়কে যা নয় তাই বলবে। সেটা আমি সহ্য করতে পারবো না। নিধি নীলাকে মিথ্যা বলল। কই, হৃদয় কেন আমার কেবিনে আসবে? হৃদয়কে তো আমি সকাল থেকে দেখিনি। তাই নাকি? তাহলে আপনি বলতে চাইছেন হৃদয় সকাল থেকে আপনার সাথে দেখা করেনি, আর আপনিও হৃদয়কে দেখেননি? তাহলে কি হৃদয়ের মোবাইলটা হেঁটে হেঁটে এখানে এসেছে? নিধি এবার চুপ হয়ে গেল, কারণ নিধি কোনো কিছু বলতে পারছে না। এই মুহূর্তে নীলা সোফা থেকে মোবাইলটা হাতে নিয়ে নিধির সামনে এসে বলতে শুরু করলো, তার মানে আমার ধারণাটাই ঠিক, হৃদয় সকালে এখানে এসেছে আর এসেই আপনার কপাল ফাটালো। তুমি ভুল বুঝছো নীলা। হৃদয় কেন আমার কপাল ফাটাবে? আমি তোমাকে বললাম আমি কলম তুলতে গিয়ে কপালটা কেটে গেল। তুমি শুধু শুধু হৃদয়কে ভুল বুঝছো। হ্যাঁ, হৃদয় সকালে একবার এসেছিল তার একটা ফাইলের ব্যাপারে কথাটা বলতে। তখন আমি ওয়াশরুমে গিয়েছিলাম আর হৃদয় আমার জন্য সোফায় বসে অপেক্ষা করছিল। হয়তো তখন ভুলে পকেট থেকে রেখে গিয়েছিল। ম্যাম, আমি ছোট বাচ্চা না যে যেমন বলবে তেমন বিশ্বাস করব, কারণ আপনি নিজের হাতে কষ্ট করে দিন দিন কোম্পানিটাকে এত দূর নিয়ে এসেছেন। কখনো কাজের ক্ষেত্রে 100 ভুল করেননি। আর সেই আপনি মিস নিধি সামান্য একটা কলম তুলতে গিয়ে কপাল ফাটাই ফেলছেন। ব্যাপারটা কেমন একটা রহস্যজনক না? নীলা, এসব কথা বাদ দাও। এখন কেন এসেছো সেটা বলো আগে। হ্যাঁ, বাদ দিব যদি আপনি সত্যি কথাটা বলেন। হৃদয় কি কারণে আপনার কপাল ফাটালো, আর আপনি বা হৃদয়ের সাথে কি করলেন যার জন্য হৃদয় আপনার এই অবস্থা করলো? এখন আমি বলি কি, নীলা যা শুরু করলো মনে হয় সত্যিটা জেনেই ছাড়বে। নিধিকে চুপ করে থাকতে দেখে নীলা বলে উঠল, ঠিক আছে, আপনি যখন বলবেন না তখন আমার হৃদয়ের কাছ থেকে সত্যিটা জানতে হবে। না নীলা, তুমি হৃদয়কে কিছু বলবে না। ওর কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের। কারণ হয়তো এটা আমার অন্যায়ের শাস্তি। আর এই ব্যাপারে তোমাকে বলছি, এটা যেন কেউ না জানে। আর সব শুনে তুমিও হৃদয়কে কিছু বলবে না, আমাকে কথা দাও। তাহলে আমি বলবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম হৃদয়কে কিচ্ছু বলবো না। এখন সত্যিটা বলেন। তারপর নিধি নীলাকে সব কিছু খুলে বলল। আর এটাও বলল যে সত্যি জানার পর যখন নিধি আমার কাছ থেকে অনুতপ্ত হয়ে মাপ চাইতেছে, তখন থেকে আমি নিধির সাথে এরকম করতেছি। সব শুনে নীলা বলে উঠল, আপনাদের সম্পর্কটা না এখন একটা প্রতিশোধ দেওয়া নেওয়ার মতো হয়ে গেছে। কিছুদিন আগে হৃদয়ের সাথে সেম ব্যবহারটা আপনি করেছেন, এখন আপনার সাথে ঠিক সেটাই হচ্ছে। আসলে আপনাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, তাই হয়তো আজকে আপনাদের মধ্যে এত ঝামেলা হলো। কিন্তু নীলা,
আমি ওর কাছে মাপ চাইছি। আমি তো এতদিন একটা ভুল চিন্তা নিয়ে এরকম করেছি, কিন্তু হৃদয় আমার সাথে ইচ্ছা করে এরকম করতেছে কেন? আপনার ব্যবহারে যেমন হৃদয় কষ্ট পেয়েছে, ঠিক সেই কাজটায় আপনি কষ্ট পাচ্ছেন। এখন কিছু করার নাই, ধৈর্য ধরা ছাড়া। কিছুদিন যেতে দিন, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ। তারপর নীলার কাজ বুঝে নিয়ে নিধির রুম ত্যাগ করলো। এই অন্যদিকে আমি আসার কিছু পরে সিমি নিজের ডেস্কে থেকে উঠে এসে আমার সাথে গল্প করতে লাগলো। সিমির ভাবসাব আমি বুঝতে পারছি না সিমি আসলে কি চায়। যখনই সুযোগ তখনই আমার সাথে কথা বলতে চলে আসে। আসলে মেয়ে মানুষকে বোঝা কঠিন, কথাটা আসলে সত্যি। তাই কি করার, বাধ্য হয়ে সিমির সাথে ইচ্ছা না হলেও গল্প করতে হচ্ছে, কারণ সিমিকে হাতে না রাখলে নিধিকে কষ্ট দিতে পারবো না। তাই গল্প করার এক ফাঁকে সিমি আমার মোবাইল নাম্বার চাইছে। আমি দিতে চাইতেছি না, কিন্তু সিমি আমার হাত ধরে বারবার অনুরোধ করছে, তাই বাধ্য হয়ে দেওয়ার জন্য পকেটে হাত দিলাম। কিন্তু পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা নাই। আমি উঠে দাঁড়িয়ে সব জায়গায় খুঁজতেছি, কিন্তু না। আমার এমন অবস্থা দেখে সিমি বলে উঠল, কি হলো হৃদয়, তুমি এভাবে কি খুঁজতেছো? আরে আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। তোমার মোবাইল আবার কোথায় গেল? নাকি আমাকে নাম্বার দেওয়ার ভয়ে মোবাইল খোঁজার নাটক তোমরা করতেছো? মেয়েরা এত অবুঝ কেন? সবসময় উল্টা কেন ভাবো? ভাবতে লাগলাম মোবাইলটা কোথায় রাখতে পারি। হঠাৎ মনে পড়লো আমি তো নিধির কেবিনে গেলাম সকালে এসে। হ্যাঁ, ওইখানে পড়ে গেছে মনে হয়, কারণ নিধি আমাকে ধাক্কা দিয়ে সোফায় শুইয়ে দিল। হয়তো তখনই মোবাইলটা পকেট থেকে পড়ে গেছে। তাই মোবাইলটা নেওয়ার জন্য নিধির কেবিনে যাব, এমন সময় নীলা আমার ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, এটার জন্য যাচ্ছ তাই তো? হ্যাঁ, আমি তো এটার জন্যই যাচ্ছি। তুমি কোথায় পেলে এটা? নিধি ম্যামের রুমে সোফায় পেলাম। আমি একটা কাজে গেছিলাম, তখন মোবাইলটা দেখতে পেলাম। আমি ভাবছিলাম হয়তো তুমি ভুল করে ওইখানে রেখে আসছো, তাই নিয়ে আসলাম। ভালো করেছো, ধন্যবাদ। হুম। নীলা আর কিছু না বলে চলে গেল। আমি নীলার এরকম বিহেভ দেখে অবাক হলাম, কিন্তু সিমি আমাকে বলল নাম্বারটা দিতে, তাই দিয়ে দিলাম। না হলে কানের কাছে গান গান করতে থাকবে। নাম্বার নিয়ে সিমি চলে গেল। আর ভাবতে লাগলাম নিধি কপাল থেকে রক্ত বের হওয়া নিয়ে। যখন নিধির কপাল থেকে রক্ত বের হচ্ছিল, তখন ইচ্ছে হয়েছিল নিধিকে গিয়ে বুকে জড়িয়ে নিতে আর কপালে ড্রেসিং করে দিতে, কিন্তু আমাকে একদিন ফাইল মুখের উপর ছুঁড়ে মারছিল, যার ফলে আমার ঠোঁটের অনেকখানি কেটে গিয়েছিল। কিন্তু তখন নিধি একবারও ফিরে তাকায়নি, তাই আমিও ঠিক সেই কাজটাই করলাম। দুপুরে লাঞ্চের সময় আবারও সিমির আগমন। এসেই আবার বাহানা ধরলো তার সাথে নাকি বাইরে খেতে হবে। এমন সময় এবার নিধির আগমন। এসে বলতে শুরু করলো, হৃদয় চলো আমার সাথে, লাঞ্চ করতে যাবে। সকালে তো তুমি কিছু খাওনি, তাই এখন আমার সাথে চলো, দুজনে একসাথে খেয়ে আসি। ম্যাম, আমার জন্য আপনার কষ্ট করতে হবে না, আমি নিজেই খেয়ে নিব, আর আপনি একা গিয়ে খেয়ে আসেন। তা বললে হবে না, তোমাকে আমার সাথেই যেতে হবে। আমার হাত ধরে টানতে লাগলো। আমি হাতটা সারিয়ে নিয়ে বললাম, ম্যাম, আপনার লজ্জা শরম সব কিছু হারিয়ে ফেললেন নাকি? আপনাকে কতবার বললাম আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি আমার নিজের খাবার খেতে পারবো। প্লিজ একটাবার চলো না। তখন সিমি বলল, ম্যাম, আপনি হৃদয়কে জোর করছেন কেন? হৃদয় তো বললো যে আপনার সাথে যাবে না, হৃদয় আমার সাথে যাবে। হৃদয় তোমার সাথে যাবে কেন? হৃদয় বলবে হৃদয় কার সাথে যাবে। ঠিক আছে হৃদয়, তুমি ম্যামকে বলো তুমি আমার সাথে বাইরে লাঞ্চ করতে যাবে। কি হলো, যাবে তো? এই তো আরেকটা সুযোগ পেয়ে গেলাম নিধিকে কষ্ট দেওয়ার জন্য। সিমিকে বললাম, হ্যাঁ অবশ্যই, কেন নয়, আমি তোমার সাথে না গেলে কার সাথে যাব? আমার মুখে থেকে এইটা শুনবে নিধি বিশ্বাস করতে পারছে না। কথাটা শোনার পর নিধি মুখ কালো করে ফেললো, মনে হচ্ছে এখনই চোখ থেকে ঝরবে। তখন সিমি বলল, চলো জানো, না হলে দেরি হয়ে যাবে। ঠিক আছে চলো। তারপর আমি সিমির হাতটা ইচ্ছে করে হাতের মুঠোয় আবদ্ধ করে নিলাম। নিধিকে দেখিয়ে দেখিয়ে সিমির হাত ধরে বের হয়ে গেলাম অফিস থেকে। অন্যদিকে নিধি তো চল চোখে তাকিয়ে রইল। আর বেশি কষ্ট হয়েছে যখন আমি সিমির হাত ধরে অফিস থেকে বের হলাম। এতক্ষণ নীলা, আবির, আসিফ আমাদের কাহিনী দেখছিল। আমি চলে আসার পর নিধির কাছে আসলেও তিনজনে। নিধির পাশে এসেই নিধির কাঁধে হাত দিয়ে নীলা বলে উঠল, খুব কষ্ট হচ্ছে, তাই ম্যাম হৃদয়ের এমন আচরণে। কষ্ট কেন হবে? হৃদয় যা করছে ঠিকই করছে আমার সাথে, এইসব আমার পাওনা, তাই হয়তো এরকমটা হচ্ছে আমার সাথে। এভাবে ভেঙে পড়লে চলবে না, আপনাকে শক্ত থাকতে হবে। দেখবেন একদিন না একদিন হৃদয় আবার আপনাকে গ্রহণ করবে। আমি তো ঠিক থাকতে চাই, কিন্তু হৃদয়ের পাশে সিমিকে একদম সহ্য করতে পারি না। শুধু সিমি কেন, সিমির জায়গায় অন্য কেউ হলেও আমি মেনে নিতে পারবো না। কিন্তু দেখো, যেসব কিছু চোখের সামনে দেখেও কিছু বলতে পারছি না, কারণ আমার পাশে হৃদয় নেই। হুম, সবই বুঝলাম,
কিন্তু আমাদের যে কিছুই করার নেই। বাদ দাও, তোমরা লাঞ্চ করতে যাও, আমি কেবিনে যাচ্ছি। আপনি লাঞ্চ করবেন না ম্যাম? আমার এখন ভালো লাগছে না, পরে করব, তোমরা যাও। নিধি সরাসরি নিজের কেবিনে এসে চেয়ারে হেলান দিয়ে বসে রইল। নিধি সেখান থেকে ত্যাগ করার পর আবির ভাই নীলাকে বলল, আচ্ছা নীলা, এসবে কিছু বুঝতে পারছি না কিচ্ছুই। হ্যাঁ, আমিও বুঝতে পারছি না। এদিকে নিধির ম্যামের হৃদয়ের উপর কেয়ার, আর হৃদয়ের বদলে যাওয়ার এসবের কিছু মাথা ঢুকছে না। দুজনে হঠাৎ করে এমন কি হলো, দুজনে চেঞ্জ হয়ে গেল? নিধি ম্যাডাম তো হৃদয়কে সহ্যই করতে পারতো না, আর সেই নিধি ম্যাডাম হৃদয়ের সাথে লাঞ্চ করতে যাইতে পারছে না, কষ্ট পাচ্ছে। আর অন্যদিকে হৃদয় মিমকে ছাড়া এক পাও কোনো জায়গায় পা বাড়াচ্ছে না। ব্যাপারটা কি হলো বলতো? নিধি ম্যাম বদলে যাওয়ার কারণ হলো নিধি ম্যাম সব সত্যিটা জেনে গেছে, তাই। কি সত্যি জেনে গেছে? ওই যে নিধি ম্যাম আর হৃদয়ের রিলেশনটা যে মেয়েটা ভেঙে দিয়েছে, আর সেদিনের ঘটনা সব মিথ্যা। সত্যি বলছো তুমি নীলা? কিন্তু কিন্তু এত সহজে কিভাবে সত্যিটা জানতে পারলো? আর যদি সত্যিটা ম্যাম জেনে যায় তাহলে দুজনে এক হওয়ার কথা, তা না করে আবার দুজনে দুদিকে কেন? তারপর নীলা সবকিছু খুলে বলল কিভাবে জানতে পারলো, আর এটাও বলল আসফিয়ার ব্লাড ক্যান্সার। তখন নীলা বলল, আর হৃদয় এখন নিধি ম্যামকে অবহেলা করছে, আর সিমি মেয়েটার সাথে সারাক্ষণ পড়ে থাকে, আর নিধি ম্যাডাম সেটা দেখে কষ্ট পায়। এমনকি সকালে নিধি ম্যাডামকে ধাক্কা মেরে হৃদয় কপাল ফাটিয়ে ফেলে। এটা শুনে খুশি হলাম যে আসফিয়া নামের মেয়েটির উচিত শিক্ষা হয়েছে, কিন্তু হৃদয়ের আচরণ মানতে পারছি না। আর ম্যাডামের সাথে সকালে ঘটনা করা তো একদম ঠিক হলো না। আমিও আবির ভাইয়ের সাথে একমত। কি জানি কেন এসব করছে ম্যামের সাথে হৃদয়। আচ্ছা, এসব কথা এখন থাক, আগে লাঞ্চ করে আসি, পরে এটা নিয়ে বসে আলোচনা করা হবে। তারপর তিনজন ক্যান্টিনে চলে গেল লাঞ্চ করতে। অন্যদিকে আমি আর সিমি একটা ভালো রেস্টুরেন্টে আসলাম। এসেই দুপুরের লাঞ্চ দুজনটা সেরে নিলাম। তারপর বিল মিটমাট করে বের হয়ে আসলাম। সিমি এবার বাহানা ধরলো আজকে নাকি সারা দিন ঘুরবে, কিন্তু অফিস কাজ আছে এটা মানতে চাইতেছে না। দিনে দিনে সিমির আবদার বাড়তে লাগলো। সিমির এসব কিছু না মানতে পারতেছি না পারছি কিছু বলতে। পরে সিমির সাথে সেদিন সারাদিন ইচ্ছা না থাকার সত্ত্বেও কাটাতে হলো। সারাদিন সিমি খাইতে খাইতে আমার পকেটের টাকা সব শেষ করে ফেললো, কিন্তু মুখ ফুটে একটা কথাও বলতে পারেনি। অন্যদিকে আসিফের আবির, আসিফ, নীলা, নিধি এরা কেউ বিশ্বাস করতে পারছে না যে আমি সিমির সাথে অফিস ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছি। সবাই আমার এমনভাবে হঠাৎ বদলে যাওয়া মেনে নিতে পারছে না। সারাদিন সিমির সাথে কাটিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে পড়লাম। সিমি আমার বাসার ভিতরে আসতে চাইছিল, কিন্তু আমি মানা করে দিয়েছি। বাসায় আসলে মা বাবা অন্য কিছু মনে করবে, আবার তাই সিমিকে বাসায় নিয়ে আসলাম না। পরে সিমিকে বিদায় দিয়ে বাসার ভিতরে ঢুকে পড়লাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে অফিসে এসে ডেস্কে বসতে যাব, এমন সময় এমন ঘটনা ঘটলো যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নিজের ডেস্কে বসতে যাচ্ছি, এমন সময় কারোর সাথে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার সাথে সাথে হঠাৎ কে যেন গালে ঘুষি মেরে দিল। ঘুষি জোরে লাগায় মুখ থেকে সাথে সাথে রক্ত বের হয়ে যায়। কাজটা কে করেছে সেটা দেখার জন্য সামনে তাকালাম। সামনে তাকিয়ে দেখি সাইদ ভাই রাগ ক্ষোভ দুইটা একসাথে নিয়ে আমার দিকে চেয়ে আছে। আমি বুঝে গেলাম ধাক্কাটা সাইদ ভাইয়ের সাথে লেগেছে, কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি না এখানে আমি ঘুষি মারার কাজটা কি করলাম। তাই সাইদ ভাইকে জিজ্ঞেস করলাম, সাইদ ভাই এটা কি হলো, আপনি আমাকে এইভাবে মারলেন কেন? তোর সাহস কি করে হয় আমার গায়ের সাথে টাচ করার? আরে ভাই আপনি এরকম বিহেভ করছেন কেন? আমি তো আপনার গায়ের সাথে ইচ্ছে করে ধাক্কা লাগাইনি, আমি তো খেয়াল করিনি। আমি জানি তুই ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরেছিস, এখন মিথ্যা বলছিস। আপনাকে ধাক্কা মেরে আমার লাভটা কি? আপনার সাথে তো কোনো শত্রুতা নাই, তাইলে আমি আপনাকে শুধু শুধু ধাক্কা মারতে যাব কেন? আমাদের কথা কাটাকাটি করতে দেখে আবির, নীলা, আসিফ ভাই, সিমি সহ অনেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায়। আমার মুখ থেকে রক্ত ঝরতে দেখে নীলা আমার পাশে এসে বলতে শুরু করলো, হৃদয়, এ কি অবস্থা হয়েছে তোমার? তোমার মুখ থেকে রক্ত ঝরতেছে কেন? দেখো না নীলা, সাইদ ভাইয়ের সাথে একটু ধাক্কা লেগেছে, আর সাইদ ভাই আমার কথা না শুনে আমাকে ঘুষি মেরে দিল অন্যায়ভাবে। তুই আবার সবাইকে মিথ্যা বলছিস, তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। এইটা বলে সাইদ ভাই কলার ধরে টেনে কাছে নিয়ে মারার জন্য হাত উপরে তুলবে, এমন সময় হঠাৎ ঠাস ঠাস আওয়াজ হলো।
তখন আমার চোখ বন্ধ ছিল। যখন আমাকে মারার জন্য হাত উপরে তুললো তখন আমি চোখ বন্ধ করে ফেলি, আর তখনই এই আওয়াজটা শুনতে পেলাম। কিন্তু আওয়াজটা কিশোর হতে পারে? আমার গায়ে তো কোনো আঘাত অনুভব করতে পারলাম না। আস্তে আস্তে চোখ খুললাম দেখার জন্য। যখনই চোখ খুললাম তখনই সামনে যা দেখলাম তা হয়তো আমার কল্পনার বাইরে। সামনে তাকিয়ে দেখলাম সাইদ ভাই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর পাশেই নিধি। এইবার বুঝলাম আওয়াজটা চড় মারার, আর চড়টা নিধি সাইদ ভাইকে মারলো। কিন্তু নিধি কোথা থেকে আসলো সেটাই বুঝলাম না। নিধির তো তার কেবিনে থাকার কথা, কিন্তু এইখানে কি করে এলো? সাইদ ভাইকে নিধি বলল, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার কলিজার গায়ে হাত তোলার? ম্যাম, আপনি এই ছোট লোকের বাচ্চার জন্য আমার গায়ে হাত তুলছেন? আপনি নিজেই তো একে সহ্য করতে পারেন না, তাহলে ওর জন্য আমাকে মারলেন আপনি? সেটা আমার ব্যাপার, তোর সেটা না দেখলেও চলবে। কিন্তু তুই হৃদয় গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছিস। তোর জন্য আমি হৃদয়কে সেদিন অন্যায়ভাবে ভুল বুঝে গায়ে হাত তুলেছি, আরও অনেক বাজে কথা বলেছি। কিন্তু তুই আজকে আবার হৃদয় গায়ে হাত তুলে রক্ত ঝরিয়েছিস। তোকে আজ আমি মেরেই ফেলবো। নিধি সাইদ ভাইকে মারতে শুরু করলো। মারতে মারতে এক সময় নীলা গিয়ে নিধিকে আটকালো, কিন্তু আমি নিধির কথা শুনে থ মেরে দাঁড়িয়ে আছি। নিধি জানলো কি করে যে সাইদ ভাই সেদিন ইচ্ছে করে করেছে ঘটনাটা? এগুলা কি হচ্ছে আমার সাথে? কিছুই তো বুঝতে পারতেছি না। নিধি একটার পর একটা সত্যি জানতে পারছে কি করে? এগুলা ভাবতেছি। বাস্তবে ফিরলাম নিধির চিৎকার শুনে। নিধি চিৎকার করে সাইদ ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর মতো কুত্তার বাচ্চাদের আমার অফিসে রাখি না। এতদিন আমি তোকে ভালো মনে করতাম, তাই তোকে এতদিন আমার অফিসে রাখছি। কিন্তু তুই আমার কলিজে আঘাত করলি। তোকে এখানে রাখলে আবার তুই হৃদয়ের সাথে অনেক খারাপ কিছু করার চেষ্টা করবি। তাই তুই এখনই আমার অফিস থেকে বের হয়ে যাবি, নাহলে তোকে গার্ড ডেকে লাথি মারতে মারতে বের করব। ম্যাম, আপনাকে আমি এতদিন ভালোবাসতাম তাই কিছু বলিনি, কিন্তু রিয়াদের জন্য আমাকে আজকে সবার সামনে চর মেরে অপমান করলেন। কাজটা ভালো করলেন না। আপনাদের দুজনকে আমি পরে দেখে নেব। আরে যা যা, কি করতে পারিস দেখা যাবে। এখন বেশি কথা না বলে এখান থেকে বের হ, নাহলে অন্য ব্যবস্থা করতে হবে। সাইদ ভাই চলে গেল। আর সাইদ ভাই চলে যাওয়ার পর নিধি আমাকে বলল, খুব লেগেছে তাই না? আমার সাথে আসো, আমি তোমার কাটা গায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছি। আমি লাগিয়ে নিব, আপনাকে কষ্ট করতে হবে না। আমি যা বলছি তাই শোনো, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। নিধি আমাকে টেনে নিধির কেবিনে নিয়ে গেল। তার সোফায় বসিয়ে কাটা জায়গায় ভালো করে মুছতে লাগলো। যখনই কাটা গায়ে হাত দিচ্ছে তখনই ব্যথায় আহ করে উঠলাম। হয়তো বেশি কেটে গেছে, নিধি বুঝতে পারলো, তাই ফু দিতে লাগলো। তখন নিধি আমার খুব কাছে চলে আসলো, আর নিধির নিঃশ্বাসে আমার শরীর কেঁপে উঠছিল। সেটা নিধিকে বুঝতে দেয়নি। পরে নিধি ভালো করে ওষুধ লাগিয়ে দিল। শেষে যখন উঠতে যাব তখন নিধি বলল, কোথায় যাচ্ছ তুমি? কেন? নিধি ডেস্কে যাচ্ছি। এখানে থেকে কি করব? তার চেয়ে বরং কাজ করলে ভালো হবে। না, তোমার কাজ করতে হবে না, তুমি এখানে বসে রেস্ট করো। আমার কিছু কাজ আছে, এগুলো শেষ করে গল্প করব। সেটা আপনি নিজেই করেন, আপনার ফালতু বকবক শোনার সময় আমার নাই। আমি গেলাম, তারপর উঠে বের হয়ে নিজের জায়গায় এসে বসলাম। ব্যথার কারণে কাজ করতে ভালো লাগছে না। হঠাৎ মাথায় আসলো যে সাইদ ভাই তো বলে গেল নিধিকে পরে দেখে নেবে। যদি সত্যি সত্যি নিধির ক্ষতি করার চেষ্টা করে সাইদ ভাই, না, নিধির কোনো ক্ষতি আমি হতে দিব না। যতই আমি নিধিকে কষ্ট দিই না কেন, অন্য কেউ নিধির ক্ষতি করার চেষ্টা করবে, সেটা আমি মেনে নিতে পারবো না। এখন থেকে নিধিকে চোখে চোখে রাখতে হবে। মাথায় হাত দিয়ে নিচু হয়ে এগুলাই চিন্তা করতেছি। তখনই নীলা এসে বলতে শুরু করলো, কি হলো হৃদয়, এভাবে বসে কি চিন্তা করছো? ও নীলা, তুমি? কিছু না, এমনি এইভাবে বসে আছি। তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি কিছু একটা চিন্তা করছো। তা কি চিন্তা করা হচ্ছে শুনি? আমাকে তো শেয়ার করতে পারো। আচ্ছা নীলা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, নিধি একটার পর একটা সত্যি কিভাবে জানতে পারছে? প্রথমে নিধির আর আমার রিলেশন ভুল বোঝাবুঝিটা জানতে পারলো, আর দ্বিতীয়ত সাইদ ভাইয়ের করা সেদিনের ঘটনার আসল সত্যিটা জানতে পারলো। এগুলা কিভাবে জানতে পারতেছে? আর এতদিন কি একটার পর ও মনে হলো না নিধি ভুল করছিল? কি হচ্ছে এসব আমার সাথে নীলা? তাহলে এটা নিয়ে চিন্তা করছো তুমি? হ্যাঁ। এতদিন নিধি ম্যাম একটা ঘোরের মধ্যে ছিল, আর সেখান থেকে নিধি ম্যামকে বের করতে কারো সাহায্যের প্রয়োজন ছিল। এখন সেটা হলো, তাই সব সত্যি একটা একটা করে নিধি জানতে পারছে। কারো সাহায্য প্রয়োজন মানে? কে করলো নিধিকে সাহায্য, যার জন্য নিধি সব সত্যি জানতে পারলো? কি সে? তুমি কি কিছু জানো? ও মা, জানবো না কেন? কারণ সেই মানুষটি আমি। তুমি?
কিন্তু নিধি তোমার কথা কিভাবে বিশ্বাস করলো? যেখানে আমার বন্ধুরা সবাই আমি বুঝালাম বিশ্বাস করলো না, সেখানে তোমার কথা কিভাবে বিশ্বাস করবে? নীলা, মজা করছো তাই না? আরে আমার কথাও বিশ্বাস করেনি। তাহলে তুমি বললে যে তোমার সাহায্য নিধি সত্যিটা জানতে পেরেছে। নীলা, আমার এসব মজা একদম ভালো লাগে না। আরে আমি মজা করতে যাব কেন? আগে তোমার কথাটা শেষ করতে দাও। আচ্ছা বলো। তাহলে শোনো, যেদিন নিধি ম্যাডাম তোমার হাত পুড়িয়ে ফেলেছিল, সেদিন নিধি ম্যাম তুমি বাসায় চলে যাওয়ার পরে তোমার খোঁজ করেছিল। সবাইকে জিজ্ঞেস করলে সবাই বলে তোমাকে কেউ দেখেনি। আমি চুপ করেছিলাম, এটা ম্যাম খেয়াল করে আর আমাকে জিজ্ঞেস করেছিল। আমি প্রথমে না বলতে চাইলেও নিধি ম্যাডাম আমাকে বারবার জিজ্ঞেস করছিল তুমি কোথায়। তখন মাথা গরম হয়ে যায়, তখন